নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদেরকে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু স্বাগত জানাচ্ছি। আসলে এই অনুষ্ঠান আপনাদেরকে শিখিয়েছে জীবনে কি করে সফল হতে হয়, কি করে আপনাদের জীবনের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করতে হয়। কারণ জানবেন যে একটি ছোট ভুল মানেই সেখানে আপনার জীবন কিন্তু স্থগিত হয়ে যাবে না। সেই ভুলটি মানে সেই ভুলটিকে আপনাকে সংশোধন করতে হবে, আর সংশোধন করে দেবেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। কারণ তিনি এই যে জীবনের ছোট ত্রুটিগুলোকে সংশোধন করে দেন এবং সেই ভুলগুলোকে বারে বারে সংশোধন করে দিয়ে আমাদেরকে জীবনের নতুন পথ দেখিয়ে দেন। আর সেই পথ ধরে আপনি যদি তার গাইডলাইন নিয়ে চলতে পারেন নিশ্চয়ই সফল হবেন। ঠিক যেমনভাবে আমরা জানি টমাস অ্যালভা এডিসনকে যে বৈদ্যুতিক বাল্ব, গ্রামোফোন ইত্যাদি অনেক কিছু আবিষ্কার করেছিল, তিনিও কিন্তু জীবনে অসংখ্যবার ভুল করেছিল। এবং তাকে যখন একজন জিজ্ঞাসা করলেন আপনি কি জীবনে ভুল করেছেন, তিনি কি উত্তর দিলেন জানেন? তিনি বললেন হ্যাঁ, অসংখ্যবার ভুল করেছি। তো সেই ব্যক্তি বলল তাহলে তো আপনার বুদ্ধি কম আছে। তখন টমাস অ্যালভা এডিসন বললেন যে না, আমি যতবার ভুল করেছি, ভুল করার পর সংশোধন করেছি, তখন কিন্তু আমার বুদ্ধি ততোধিক বেড়ে গেছে এবং সেখান থেকেই কিন্তু পৃথিবী আজকে অনেকটা এগিয়ে গেছে। কারণ তার আবিষ্কারের মাধ্যমে আজকে কিন্তু আমরা বৈদ্যুতিক দিক থেকে অনেক কিছু লাভ করতে পেরেছি। এভাবেই কিন্তু জীবন আপনাদেরকে নানান ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে অনেকটা নিয়ে যায়। এবং তার জন্য যে বিশেষ ব্যক্তিকে দরকার হয়, কারণ একজন মানুষ যার মধ্যে সেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে দেওয়ার মতন একটা গাইডলাইন রয়েছে, তিনি বলে দিতে পারেন যে ভুল পথটিকে ছেড়ে আপনাকে কোন পথে এগিয়ে যেতে হবে। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যখন থাকেন তখন আপনার জীবনে একটিমাত্র কথা, সেটি হলো জীবনের সাফল্যকে আপনারা বারে বারে খুঁজে পাবেন। আজকের অনুষ্ঠানেও ঠিক সেই রকম কিছু কথা নিয়ে তিনি শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। তাকে স্বাগত জানাই। নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে একজন গাইডের প্রয়োজন আছে এবং সেই গাইড তোমাকে বলে দেবে যে তোমার লক্ষ্যটা যে সাকসেস পাবে কি পাবে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি কিন্তু আপনাদের নিজেদের কথা। কারণ অনেকেই আমাকে জানিয়েছে যে দাদা আজকে আমি এই বিজনেসটা করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু কি জানি না কি কারণে আমি আজ 3 বছর 4 বছর ধরে আমি আর পারছি না। কারণ আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে যে আমি সংঘর্ষের মধ্যে থেকে লড়ে যাচ্ছি। কারণ এই লকডাউন হওয়ার পর থেকেই কিন্তু আমার জীবনের কাল নেমে এসছে এবং আমি আমার ব্যবসাটাকে দাঁড় করাতে পারছি না। এভরি পার্সন কিন্তু এই একই কথা কিন্তু বলে যাচ্ছে এবং আমি ওনাদের একটা কথা বললাম, আপনি কি জানেন লকডাউনের পরে কত মানুষের ডেভেলপ হয়েছে? লকডাউনের পরে আপনি দাঁড়াতে পারছেন না, কিন্তু কেউ আছে লকডাউনে কিন্তু সে ভিখারি থেকে রাজা হয়ে গেছে। এরকম বহু উদাহরণ আছে। কিন্তু লকডাউনটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো আপনার কর্ম এবং গ্রহ, যে দুটো কি ব্যালেন্স আছে, যে গ্রহের কি সাবজেক্ট যেটা আছে, গ্রহের যে সাফল্য যেটা আছে সেটা কি আপনি পাচ্ছেন? একটা গ্রহ আপনাকে যে ফলটা দিচ্ছে, কি ফলটা, সেই ফলটা কি আপনি সত্যিকারের পাচ্ছেন কি? ধরুন বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি কি আপনি ভিজছেন না বৃষ্টিটাকে আপনি আড়াল করে রাখছেন? অনেকেই আজকে যে তথ্যগুলি বলবো না, সেই তথ্যগুলি শুনলে তোমরা চমকে যাবে। অনেকেই আছে যেমন বৃষ্টি আমাদের ভিজিয়ে দেয়, আবার সেই বৃষ্টি কিন্তু আমাদের চাষবাসকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবং সেই বৃষ্টি যখন সেই বৃষ্টির অনেক বেশি যখন সেই বৃষ্টি পড়তে থাকে, তখন কিন্তু আমাদের সেই শস্য আবার নষ্টও করে দেয়। সেই একই বৃষ্টি বারংবার যদি হতে থাকে, ধরুন 24 ঘন্টা অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, জল জমে পচে গেল সব গাছ, এবং বৃষ্টি
খানিকক্ষণ 2 ঘন্টা, আধ ঘন্টা, 1 ঘন্টা বৃষ্টি দিল, আবার থেমে গেল। মানে কি, আপনার চাষবাসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভবান। আপনাকে কিন্তু জলটা ওখানে দিতে হলো না, অটোমেটিক কিন্তু বৃষ্টি সেই জলটা দিয়ে দিল। এবার সেই ব্যালেন্সটা আপনার লাইফে কি, সেই ব্যালেন্স আছে, সব কিছুরই দরকার। আমাদের রোদ দরকার, আমাদের বৃষ্টি দরকার, আমাদের হাওয়া দরকার, সব দরকার। কিন্তু সেই হাওয়া, বৃষ্টি, রোদ যদি বেশি হয়ে যায় বা হচ্ছে না, একদম কম হয়ে যায়, তাহলেই কিন্তু দুঃখ নেমে আসে আমাদের লাইফে। সেরকমই আজকে এই তথ্যগুলি বলবো যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কি জিনিস। কে আছে আমাদের সাথে? নমস্কার, বলুন কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হাওড়া থেকে বলছিলাম। হুম। বলছি আমার না একটু মানে লাইফে কিছু প্রবলেম চলছে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি প্রবলেম নিয়েই লোকে এই অনুষ্ঠানে ফোন করেন, কেমন? তো বলুন, আপনি মানে আপনার কি ধরনের প্রবলেম? প্রবলেম বলতে মানে কেরিয়ারের সমস্যা হচ্ছে। আচ্ছা, কেরিয়ারের সমস্যা। হ্যাঁ হ্যাঁ। তোমার Okay, বয়সটি okay. বলো, তোমার বয়সটি বলো। আমার বয়স 22 বছর। 22 বছর বয়স। তুমি মানে যে জিনিসগুলি নিয়ে তুমি নিজে বলতে পারছো না, সেগুলি আমি তোমাকে বলবো। তুমি শুধু হ্যাঁ কিংবা না বলবে। তোমার প্রথম কথা হলো, 1 নম্বর যে পয়েন্ট, সেটা হলো তুমি জানতে চাইছো যে আমি কি জীবনে সাকসেস হতে পারবো কি পারবো না, কোন পথে হাঁটলে আমার জীবনটা অনেকটাই সাকসেসের দিকে পৌঁছে যাবে। আমি ডিসিশন নিতে পারছি না, আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে আমি কি করব, আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব বা কোন লাইনে হ্যাঁ আমি হ্যাঁ, এগোলে। একদম একদম। ঠিক তো? ভুল বলিনি তো? না না। এবং তুমি চাইছো যে আমি একটা বড় কিছু হব এবং আমি একটা এক্সাম দেব, একটা পরীক্ষা দেব, কিন্তু সেটা কি পরীক্ষা দেব এরকম নিয়েও মাথায় চিন্তা ভাবনা, মানে তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু তুমি আসলে তোমার জন্য কোনটা সেটা তুমি বুঝে উঠতে পারো না। এবং তুমি সবাইকে কিন্তু জিজ্ঞাসা করো যে আমি কোনটা করলে সাকসেস, সেই সঠিক কথাটি তোমাকে কিন্তু কেউ বলতে পারছে না। তুমি কিন্তু অভিনয়ের দিকে এক সময় ভালোবাসো, আবার তুমি মেকআপের দিকে ভালোবাসো, মেকআপ আর্টিস্ট হবে, আবার তুমি ডান্সিং ভালোবাসো, আবার তুমি সিঙ্গিং ভালোবাসো, আবার তুমি ভালোবাসো যে তুমি মডেলিং হবে। এবার তোমার সব থেকে একটা বড় স্বপ্ন যেটা আমি ভাইব্রেশনে পাচ্ছি, সেটা হলো তোমার এয়ার হোস্টেস হওয়া। তোমার মনে হচ্ছে যে আমি যেভাবেই হোক না কেন, কোনো না কোনোভাবে আমি কিন্তু এই জিনিসটা হয়ে ছাড়বই। এটা নিয়ে তুমি অনেক পড়াশুনো করছো, অনেক কিছু করছো, কিন্তু কোথাও একটা ব্যর্থতার জন্য তোমার জীবনটা আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তুমি মনে করছো, কিন্তু আদতেও নষ্ট হচ্ছে না। কিন্তু তুমি সবসময় আমি কি করব এখন বুঝতে পারছি না। তুমি কি চাইছো যে কোন দিকটায় গেলে ভালো হয়? তুমি 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 বলো তো, তুমি কি চাইছো? সিঙ্গিং নিয়ে আছি, আপনি ঠিক বলেছেন। তুমি সিঙ্গিং নিয়ে আছো, তুমি সিঙ্গিংটা, তুমি কি গায়িকা চাইছো যে তুমি গায়িকা হবে? না, আমি আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিংটা নিয়েই পড়ছি আর কি। মানে আচ্ছা। মানে তুমি কি হবে সেটা তুমি মানে এখনো ঠিক করতে সিদ্ধান্ত পারছেন করতে পারছো না, কিন্তু আমি তোমাকে বলবো তুমি কি হবে। বলবো আমি? হ্যাঁ বলুন। তুমি আমার একটা প্রশ্নের অ্যান্সার দেবে, দেখো সবাই বুঝতে পারবে যে তুমি কি হবে। তুমি গান গাইতে ভালোবাসো কিন্তু রেয়াজ করতে ভালোবাসো, তুমি রেয়াজ করো না, সেইভাবে তুমি হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, করো না। একদম, ঠিক না ভুল? ঠিক না ভুল? 100% আমি একদম। গান গাইতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, সবকিছুই, কিন্তু রেয়াজ করতে বসতে পারি না। একদম। 2 নম্বর যে কথাটা, যেটা তুমি ভালোবাসো কিন্তু তুমি তেমনভাবে তুমি তার সাথে জড়িত নও, তেমন কি তুমি একটা জব করতে চাইছো, সেটা হলো গ্ল্যামারাস দুনিয়ায় একটা জব করবে, যেখানে তোমাকে সবাই মানে চিনবে, রোজগার করবে, তুমি সেরকম। এবার তুমি কনফিউজ যে তুমি অ্যাক্টিং করবে না তুমি এয়ার হোস্টেস হবে, মানে এই ধরনের কোথাও একটা থিঙ্কিং তোমার রয়েছে যে তুমি মডেলিং করবে বা কি, মানে এই রকম থিঙ্কিং তোমার রয়েছে যে তুমি গ্ল্যামারাস দুনিয়াতে তুমি পা ফেলতে চাইছো। ইয়েস অর নো? একদম। কোনটা চাইছো বলো, কোনটা? আমি চাইছি আমার এই মানে মিউজিকটাকে নিয়ে এগোতে, মানে ওই কি বলবো, পপুলার লাইফটার দিকে আমি যেতে চাইছি, কিন্তু পারছো না। মানে নেম ফেম এগুলো আপনার দরকার, তাই তো? হ্যাঁ, নেম ফেম এগুলো আমার আচ্ছা, তাহলে তুমি আসলে
তাহলে তুমি চাইছো যে তুমি সাফল্য পাবে, এটা তুমি চাইছো, তাই তো? হ্যাঁ। তাহলে আমি তোমাকে যদি বলি যে তুমি এই লাইনে যাবে, তুমি কি সেটা শুনবে? হ্যাঁ শুনবো। একদম শুনবে তো? হুম হুম। তুমি দেখতে খুব সুন্দর একটা মেয়ে, তুমি মডেলিং করো এবং তুমি অ্যাক্টিং এর দিকে যাও, সাথে তুমি যেমন গানটি করছো সেটা করো, কিন্তু তোমার মডেলিং আর অ্যাক্টিংটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি একসময় অ্যাক্টিং এর দিকেই ছিলাম, কিন্তু আচ্ছা। ওই প্রফেশনের অনেক প্রবলেমের কারণে আমি ওই জায়গাটা থেকে সরে এসেছি। দেখো আচ্ছা, আচ্ছা। সমস্যা তো থাকবে, কিন্তু এই মানে দিকটাই এটাই হলো অ্যাস্ট্রোলজি, মানে আপনি কি করে বলতে পারলেন যে দেখো, একটা অ্যাক্টিং এর দিকে ওর আমি এ এটাই আছে? ভাবছি উনি বারবার ওই জায়গাটাই কেন বলছেন, মানে এই জায়গাটা তুমি ফেলে এসেছি। হ্যাঁ। আমি তোমাকে একটা কথা বলি যে জ্যোতিষ খুব সফট করা না, জানো তো, এমন একটা সাবজেক্ট না এটা, এটা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, অনেক কিছু ভাবা যায়, অনেক দিকে যাওয়া যায়। তো এই জ্যোতিষটাকে যদি ঠিকঠাক মূল্যায়ন করা যায় এবং যদি এর গাইড সঠিকভাবে যদি দেওয়া যায়, তাহলে একটা সাধারণ মানুষও কিন্তু তার মধ্যে কিন্তু অনেক প্রতিভা লুকিয়ে থাকে এবং সে কিন্তু অনেক দূর এগোতে পারে। এবং আমি বললাম তুমি অন মিডিয়ায় বললাম তুমি এমন একটি জায়গায় যাবে এবং নাম করবে, তোমাকে 10টা লোক চিনবে, কিন্তু তুমি ফিকেল মাইন্ড হয়ে যাচ্ছ, তোমার মাইন্ড ঠিক থাকে না, তুমি এখন একটা চিন্তা করছো, আবার হয়তো কালকে অন্য একটা চিন্তা করবে, এবং তুমি হ্যাঁ হ্যাঁ। এবং ইভেন আমি খুব বাস্তবিক, মানে যখন কোনো কিছু দেখি না সেখান থেকে মনে হয় যে এটা হয়তো আমার দ্বারা হবে না বা এটা একদম। পারবো না। তোমার পারবে, তুমি মানে হবে, ফিকেল মাইন্ডেড আছে, এবং এবং মানে তুমি জোরটা কম। আমি আজকে তোমায় বলি আপকামিং নায়িকা হিসাবে আমি কিন্তু তোমাকে দেখতে চাই এবং দেখবো আমি, এটা আমি তোমায় বললাম। তুমি এখন থেকে দেখো, সব পেশাতেই খারাপ ভালো মন্দ থাকবে, সেগুলি তোমার উপরে, তুমি বেছে নিয়ে চলো, সাকসেস পাবে। আর চেষ্টা করো একটু তোমাকে গাইড করার, আর কিছু তোমার রেমেডিস দরকার রয়েছে, কিছু গ্রহগত, দেখো জীবনে গ্রহগত রেমেডিস না নিলে জীবনে সাফল্য পাওয়া যায় না। কিছু রেমেডিস তোমার দরকার আছে, সে দৈব প্রতিকার হোক বা তোমার গাইডলাইন হোক, তুমি কন্ট্যাক্ট করো, দেখছি কি করা যায়। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, মানে প্রতিভা থাকলে পরেই তার যে অনেক খ্যাতি হবে সেটা কিন্তু নয়, এবং এখানে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা একটা রয়েছে, লুকিয়ে গেছে। আমি ওকে বারংবার একই কথা বলে যাচ্ছি যে তুমি গ্ল্যামারাস দুনিয়ায় থেকে তুমি সাফল্য পাবে, তুমি সেই দুনিয়াটাই তোমার জন্য। ও কিন্তু ওটা চাইছে না, কিন্তু ওটাতেই ওর সাকসেস, কিন্তু ও ওখানটাই ছিল এবং সেখান থেকে কিছু নেগেটিভ মানে পেয়েছে কাউকে। এখন দেখো সব জায়গায় নেগেটিভ রয়েছে, সেটা তোমাকে বাঁচতে হবে। তুমি যে পেশায় আছো, তোমাকে কি নেগেটিভ ফেস করতে হয়? তুমি বলো আজকে তুমি আমার পাশে আছো বসে, আজকে তোমাকে লক্ষ লক্ষ লোক চিনছে সারা মানে ভারতবর্ষের মধ্যে, মানে এমন কোনো জায়গায় নেই যে মানে তোমাকে দেখছে না, এবং সেই ব্যক্তিটি তুমি আমার পাশে বসে আছো, আজকে তোমাকে সবাই দেখছে, কিন্তু তুমি এখানে আসার আগের কাহিনীটা কিন্তু অনেকেই জানে না। অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে, অনেক কিছু ঝড়ঝাপটা মাথায় নিয়ে কিন্তু আজকে এখানে আসতে হয়েছে এই মেয়েটির। তো আজকে আমি জয়দেব শাস্ত্রীকে, আমাকে দেখছো, আমি টিভির পর্দায় তোমরা আমাকে দেখছো, কিন্তু আজকে থেকে যদি তোমরা 20 বছর আগে, 15 বছর আগে যদি তুমি চলে যাও, দেখবে 15 বছর আগে, 10 বছর আগেও কিন্তু আমি লড়াই করেছি, কষ্ট করেছি। আজ হয়তো 10 বছর ধরে, 10 বছর হয়তো আমাকে একটা পথে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু এই 10 বছর আগে থেকে আমি কিন্তু লড়াই করে 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 এই জায়গাটাকে আমি শক্ত করে ধরেছি। এই যে লড়াই, এই যে ওঠা নামা পড়ে যাওয়া, এই একটা সময় থাকে লড়াই, এই লড়াই, এই সময়টা যদি তোমাকে কেউ সাপোর্ট না করে, তোমার যদি নিজের পায়ে যদি ব্যালেন্স না থাকে, তাহলে তুমি পড়ে যাবেই, তুমি সাফল্য পাবে না। এবং আমি জয়দেব শাস্ত্রী, কেন আমি নিজে লড়াই করে উঠেছি, তাই আমি তোমাদেরকে লড়াই করতে শেখাই এবং লড়াই করে বেঁচে থাকতে শেখাই, এবং তোমাকে সাকসেস পেতে হবে।
আমি পেয়েছি তুমি কেন পাবে না, আমি খেয়েছি তুমি কেন খাবে না, আমি এর স্বাদ পেয়েছি তুমি কেন পাবে না। প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। অনেক ছেলে আমি দেখেছি স্কুলের লাস্ট বেঞ্চিতে বসে যে ছেলেটি কাঁদতো, সেই ছেলেটি আজকে বড় বিজনেসম্যান হয়েছে। এক মুঠো চালের অভাবে সে কিন্তু ভাত না খেয়ে বাজার থেকে ফেলে দেওয়া শাক কুড়িয়ে এনে সেই শাক সেদ্ধ করে নুন দিয়ে খেয়েছে। সেই ছেলেটি আজকে বিরাট বড় রাইস মিলের মালিক। আজকে যে ছেলেটি সংঘর্ষ করে লড়াই করে সে পড়তে পারেনি, তার বাড়ির সামনে লাইট পোস্টে গিয়ে পড়াশুনো করে সেই ছেলেটি আজকে ভালো এক কলেজের প্রফেসর। তো আজকে লড়াই সংঘর্ষ আমি দেখেছি, আমি নিজে লড়াই করেছি। আজকে জয়দেব শাস্ত্রীকে চেনে না এমন কেউ নেই। একবার যদি জ্যোতিষ সম্বন্ধে একটু ধারণা থাকে বা জ্যোতিষ বোঝে বা জ্যোতিষী সে জানে, জ্যোতিষ বললে জয়দেব শাস্ত্রীকে চিনবে। আমি এটুকু বলি, যদি কোনো ছেলে মনে করে যে জ্যোতিষ শিখবো বা জ্যোতিষ নিয়ে আলোচনা হলে জয়দেব শাস্ত্রীর নামটা উঠে আসে। তো এই জায়গাটা আজকে যদি কোনো অভিনেতা, আজকে যদি অভিনয় নিয়ে আলোচনা করলে মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু আমরা সবাই জানি। সেরকম মিঠুন চক্রবর্তী কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে আজকে একটা ফেম, আজকে একটা জায়গায় ওনাকে আইডল মনে করা হয়। সেরকম বহু ব্যক্তি আছে এত কষ্ট করে এমন একটা জায়গায় ফেম পায় না, নাম পায় না, যশ পায় না। আমি তাদের জন্য আপনার ফেম, আপনি কি করেন? গান করেন, আপনি একজন গায়ক, আপনি ফেম পাচ্ছেন না, আমি জয়দেব শাস্ত্রী 3 মাসের মধ্যে আপনাকে ফেম আমি নিয়ে আসবো, সেই জায়গাটা আমি দেখাবো, আপনি সাকসেস পাবেন। আপনি একজন ভালো ডান্সার, আপনি প্রতিভা আপনার মধ্যে আছে কিন্তু আপনি দেখাতে পারছেন না। আপনি ভাবছেন সাফল্য পাবো না আমি, এই জায়গাটা আমি ছেড়ে দেব। আমি বললাম জয়দেব শাস্ত্রী, তুমি সেই প্রতিভা তোমার মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা আমি ফুটিয়ে তুলবো। তুমি একজন ভালো অভিনেত্রী বা অভিনেতা, কিন্তু তুমি অভিনয় জগতে সাকসেস পাচ্ছ না, আমি তোমার সেই লাইফের জায়গাটা, চাকাটাকে ঘুরিয়ে দেব। এটাই জয়দেব শাস্ত্রী চ্যালেঞ্জ দিয়ে কাজ করে। চ্যালেঞ্জ, যেটা করব তো করবই, এটাই আমার কাজ, এটা আমি জানি, শিখেছি, এটা আমি ভালোভাবে শিখেছি। তাই আমি জোর গলায় বলতে পারি, যে ছেলেটি ভালো করে পাঠ্য বইটা পড়ে সে ছেলেটি বলতে পারে আমি ফার্স্ট হবই, কারণ সে পড়াশোনাটা করেছে মনোসংযোগ দিয়ে। পাস করব সেই চিন্তা না, ফার্স্ট হব সেই চিন্তা নিয়ে। কি আছো আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার, আমি অজিত রায় বলছিলাম। আচ্ছা, জোরে বলো, শুনতে পাচ্ছি না আমি। দাদা আমি অজিত রায় বলছিলাম। হ্যাঁ বলো। বর্ধমান থেকে বলছিলাম। একটু আমার বিষয়ে একটু জানতে চাই দাদা। অজিত রায়, বর্তমান, তোমার বয়সটি কত? বয়স হচ্ছে এখন 42। 42। আচ্ছা, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 77। ভালো সংখ্যা বলেছো, 77। 14, 5, বুধ। ভালো বুদ্ধি আছে তোমার, ডিসাইড করতে অসুবিধা হচ্ছে, কনফিউজড, কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছে, তুমি বিজনেস করছো, সাফল্য পাচ্ছ না, বহু চেষ্টা করছো, সেই চেষ্টায় তোমার ফল বিফলে যাচ্ছে, সম্মানহানির যোগ, তুমি ভাবছো কি করব, হয়তো আমার আর কিছুদিন পরেই কিন্তু একটা বিশাল বড় লসের সম্মুখীন হতে পারে। এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে তুমি আমায় প্রশ্ন করার জন্য ফোন করেছো, জানতে চাইছো আমি তোমাকে কি বলি। তুমি বিজনেসে তোমার অনেক লস যাচ্ছে, ঠিক না ভুল বললাম? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন স্যার। বলো তুমি কি জানতে চাইছো এবার? মানে আমি বলতে, আপনি যখন বললেন আমার একটা বিজনেস হয়েছে, মিষ্টির দোকান। কি বলবো, আমার 8-9টা মিষ্টির দোকান ছিল। ছিল প্রায় আমার কাছে
50 জনের মতন পরিবার কাজ করতো। মানে পাস্ট ছিল তোমার, পাস্ট মানে প্রেজেন্ট নয়, পাস্ট ছিল, আগে ছিল, হ্যাঁ ছিল, মানে ছিল, আছে, হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা। ছিল মানে পাস্ট, আর আছে মানে এখন আছে মানে কি প্রেজেন্ট, আর হবে মানে ফিউচার। তার মানে তোমার ছিল মানে ওটা একদম পাস্টের, মানে এখন নেই, তাই তো? না না, মানে আস্তে আস্তে যেরকম সেল ছিল, মানে যেরকমই ছিল, এখন মানে আমি মানে কর্মচারীদেরও আস্তে আস্তে ইয়ে করেছি। আর যে কটা আছে মনে হচ্ছে আমার দোকানটা আমি চালাতে পারবো না দাদা। আচ্ছা আচ্ছা যে আচ্ছা দোকান আছে সেটা মনে হচ্ছে চালাতে পারবো না, আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা। পরিস্থিতি হয়ে গেছে আমার। দেখো, মিষ্টি দোকান এরকম বহু ব্যক্তি আমার কাছে আসে, এবং বহু ব্যক্তি এসছে, এবং তাদের বহু ব্যক্তিকে আমি কাজ করে দিয়েছি, এবং এরকম অনেক ব্যক্তি রয়েছে যাদের মিষ্টির দোকানে হয়তো আমার ফটোটাও ঝুলছে। হয়তো তোমার যেহেতু মিষ্টির দোকান, তুমি হয়তো আমি এই যে ফটোটার কথা বললেন, এই কথাটা আমি বলতে চাইছিলাম, মানে বন্ধুর দোকানেই রয়েছে, ও একটা বিজনেস করে, ওর দোকানেই রয়েছে। ও আচ্ছা, তুমি দেখে ওই আমাকে সাজেস্ট করেছে, দাদার সাথে একবার কথা বলে দেখ। মানে আপনি আপনার বন্ধুর দোকানে শাস্ত্রীজির ফটোটা দেখেছেন, তারপরে ব্যাপারটা জেনে তারপরে উনি আপনাকে সাজেস্ট করেছেন এইখানে ফোন করার, ফোন নাম্বারটা ওনার থেকে পেয়েছেন। কথা বলে দেখ, আমি ওই নাম্বার তো ফোনে তো পাইনি, লাইভে বলছে দাদা লাইভ করে, লাইভে কল করে দেখ। আচ্ছা, আপনি কোথায় থাকেন বললেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে, আচ্ছা। বর্ধমানে তো আপনার প্রচুর ক্লায়েন্ট আছে প্রচুর না? প্রচুর, বর্ধমান আমার নিজের জায়গা আর কি। বর্ধমানে প্রচুর প্রচুর, মানে একটা অন্যরকম। ওখানে আমি সেখানকার বাসিন্দা না হয়েও সেখানকার বাসিন্দারা আমাকে মানে নিজের ঘরের সন্তানের মতো মানে ভালোবাসে আর কি। মানে ওখানে প্রচণ্ড, মানে ওখানকার রাইস মিল থেকে শুরু করে মানে যত রাইস মিল আছে তার ম্যাক্সিমাম রাইস মিলের মালিক আমার ক্লায়েন্ট ওখানে। এবং ওখানে যত মানে কি বলবো, ঠান্ডা ঘর আছে আর কি, কোল্ড স্টোর, মানে যেখানে আলুটা রাখে। তো ওখানে যত মানে স্টোর আছে, কোল্ড স্টোর, তো ওই স্টোরের মালিক, ম্যাক্সিমাম মালিক আগে আমাকে বলে যে কোন দিনটা আমার জন্য শুভ, তুমি সেই দিনে আমি সেই কাজটা করব। একটা কোল্ড স্টোরের মালিক, একটা কোল্ড স্টোরের মালিক লোনে জড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লোনে জড়িয়ে গিয়ে সে পুরো শেষ। সে ওটা বিক্রি মানে আমাদের এই কলকাতা থেকে বর্ধমান যাওয়ার রাস্তায়, রাস্তার দুধারে কিন্তু প্রচুর কোল্ড স্টোর দেখা যায়। ওটা মানে দারুণ একটা জায়গা, ওটা বিক্রি করে দেবে এবং জলের দামে। তো আমাকে বললো দাদা আমি বিক্রি করে দেবো, তোমার কাছে তো অনেক লোক আছে, তুমি এটা দেখো। আমি বললাম তুমি কেন করবে বিক্রি? বলেন আমি আর পারছি না, আমাকে যা দেয় দেয় আমি বিক্রি করে দেবো, আমি লোনে আমাকে নিয়ে নেবে, ব্যাংক নিয়ে নেবে আমাকে, কি করতো, মানে আমাকে বাঁচান দাদা, আমি মরে যাচ্ছি। সেই ব্যক্তিটি আজকে তার 3টে বানিয়েছে নতুন করে, 3টে, তার লোন শোধ করে ব্যাংক তাকে লোন দিয়েছে, এবং সে বলছে না আমি লোনে করব না। 3টে নতুন বানিয়েছে সে, একটা কোল্ড স্টোর থেকে 3টে বানিয়েছে, মানে বুঝতে পারো, মানে আজ মোট 4টে। এবং তার পার্সে থেকে শুরু করে পকেটের সব জায়গায়। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আর একটা কথা বলি, তুমি চাইছো তোমার জীবনে সাফল্য পেতে, চাইছো তো? তোমাকে তোমার যে কটা ছিল না সে কটা মিষ্টির দোকান আমি ফিরিয়ে দেব, কথা দিলাম এখানে বসে। তুমি আমার কথা মতো একটা কথা বলো, তুমি একটা জিনিস ছাড়তে পারবে? পারবে? তাহলে আসবে। কিন্তু মদটা পারবে ছাড়তে? মদ খাবে না বলো? ঠিক আছে দাদা, আপনার কথাতে আমি ছেড়ে। তুমি কিন্তু রোজ খাও, ওটা খাবে না আর বলো? এই ফার্স্ট স্টেশনে আপনি বলুন না, ফার্স্ট স্টেশনে মানুষ খাবে না। ফার্স্ট স্টেশনে কেউ খায় না অ্যাকচুয়ালি। যাই হোক, তুমি খাচ্ছ তো, আমি জানি না, তুমি আর কিন্তু খাবে না। আমি তোমায় বললাম জয়দেব শাস্ত্রী, তোমাকে 3 থেকে 4 মাস নয়, আমি তোমাকে বলবো তোমাকে 1 বছরের মধ্যে তোমাকে আবার যে কটা ছিল সে কটা আমি ফিরিয়ে দেব, ঠিক আছে? একদম দাদা। আচ্ছা, কন্ট্যাক্ট মি। ভালো থাকো। জয় শ্রী রামকৃষ্ণ। নমস্কার, ভালো থাকো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে, অন্যভাবে, অন্যরকম। জয় শ্রী রামকৃষ্ণ। 51
একান্ন মায়ের মন্দিরের ঠিক সামনে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহৎ যজ্ঞানুষ্ঠান, যেখানে অনেকে বসতে পারবেন এবং অনেক পণ্ডিত আজকে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত আছেন, যারা যজ্ঞের বিভিন্ন ক্রিয়াদি করবেন। এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছেন এবং বলতে ভীষণ ভালো লাগছে। মায়ের টানে আজকে শারীরিক অসুস্থতা নিয়েও আজকে এখানে এসেছেন অনেকে, কারণ তারা চায় পজিটিভ এনার্জি এখান থেকে নিয়ে যেতে। যেমন এই দিদিকে আমরা পেয়েছি। দিদি বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি সুভাষগ্রাম নতুন পল্লী থেকে এসেছি। সুভাষগ্রাম নতুন পল্লী মানে সেই সোনারপুর, মানে এক জেলা থেকে আরেক জেলায় দিদি এসেছেন। কিভাবে আসলেন? আমি পাড়ার প্রাইভেট গাড়িতে এসেছি, আমাকে পাড়ার লোক হেল্প করেছে। আচ্ছা, বাহ। মানে আজকের এই যে দুর্যোগ, এত ঝড় বৃষ্টির মধ্যে কিসের টানে আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে? আসতে পারতাম না। আর এই যে মায়ের যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয়, সেগুলো তো আপনি দেখেন, সেগুলো দেখে আপনার কোনো ফল হয়েছে বা কিছু? অবশ্যই হয়েছে বলে তো আমার মনে জেগে উঠেছে মায়ের কাছে যাবো। যেমন? হ্যাঁ, আমি 10 থেকে 12 বছর আমি ভুগেছি, আধার কার্ড হচ্ছিল না, তাকে একটু ঘরে জল বাতাসে দিয়েছি ঠাকুরকে, তাতে আমার কাজ হয়ে গেছে। একদম মায়ের টান, মায়ের মহিমা সত্যি এরকম। মা তার সন্তানকে সব সময় রক্ষা করেন এবং একান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে একান্ন মায়ের শক্তি আছে, তার প্রিয় ভক্তদের মা অবশ্যই দেখেন। আর আপনার এই যে আজকে এখানে এসেছেন, এত লোকের মাঝখানে আপনি বসে আছেন, বসে আজকের এই যজ্ঞানুষ্ঠান দেখছেন, কিরকম অনুভূতি হচ্ছে? ভালো লাগছে খুব, আমি সব পেয়ে গেছি মনে হচ্ছে। ঠিক এই ভালো লাগাটাই হচ্ছে আমাদের প্রত্যেকের ভালো লাগে, ভালো থাকবে। ভক্তি, আমার ভক্তি এসছে, শ্রদ্ধা হয়েছে, ঈশ্বর তোমার উপর শ্রদ্ধা ভক্তি না হলে এত দূর পৌঁছানো যায় না। অনেক দিন ধরে অনুষ্ঠান দেখে একান্ন কালীবাড়ি মন্দিরে আসার মনে সুপ্ত ইচ্ছে ছিল, আর আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে সেই ইচ্ছেটা পূরণ হলো আপনার। হ্যাঁ, খুব আমার আনন্দ হলো, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি কোথা থেকে এলেন আগে বলুন? আমি কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট তো অনেকটা দূর, বেশ দূর। হ্যাঁ, কটায় রওনা দিলেন? এসছি আমি 5:30টায় এসেছি, কিন্তু এই কত বেলাতে আমি ঢুকেছি। 5:30টায় বেরিয়েছেন বাড়ি থেকে? আর ঢুকেছি হচ্ছে এই তো 2:30টার সময় ঢুকলাম। আচ্ছা, বাস ট্রেন সব লেট, কি করব, দেরি হয়ে গেছে। আর 2:30টায় যে ঢুকলেন, মনে হচ্ছিল যে কিছু মিস করে গেলেন? আমার খুব মনে হচ্ছিল খুব মিস করে গেছি আমি, কিন্তু আমার দাদাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এসে আমি খুব আসলে আমাদের মনের যে ইচ্ছেগুলো থাকে, সেগুলো পূরণ হয়ে গেলে আবেগে আমাদের গলা ভরে যায়। এবং তাই কার্যত মায়ের যে আপনি দেখলেন মন্দিরে, মাকে দেখে কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে মাকে দেখে, এত ভালো লেগেছে আমি যেন করতে পারিনি, মাকে বুঝতে পারছি না। আমি টিভিতেও দেখি, টিভিতেও যেন আমি বুঝতে পারি এত ভালো। আর এখানে যজ্ঞ বা এখানে যে মায়ের ভোগের আয়োজন আছে, আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে আমি মানে ভাবতে পারছি না যে কি বলবো কি করবো, যেন আমি কিছু বলতেই পারছি না, এত আমার লাগবে। অনেকদিন ধরে বলছি আসবো 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 করে করে, আজকে আমার মা টানালো তাই এলাম মায়ের কাছে। এসে আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি।